যারা দে আর নট ISI ট্রেন ম্যান, দে আর নট লস্করে তৈবা। তাই জন্য বলছি টাইম এন্ড স্পেস, এইটাই বলা হয় ডিপ প্ল্যানিং, 2 বছর 1.5 বছর থেকে। তাই আমরা বলছি টাইম এন্ড স্পেস। এই টাইম এন্ড স্পেস লস্করে তৈবা আজমল নিয়ে একবার ওরা অলরেডি আপনার প্ল্যানিং করে নিয়েছে। আমরা একটুখানি এই স্ক্রিনের দিকে যাব, তার কারণ এই যে জাহাজের কথা আমরা বলছি, এই জাহাজটা কবে সিঙ্গাপুর বন্দর থেকে বেরিয়েছিল সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 22 তারিখ, নিশ্চয়ই আপনাদের মনে আছে 22 তারিখ পেহেলগামে ঠিক কি ঘটনা ঘটেছিল। ভ্যাসেরন ভ্যালিতে 26 জন নিরীহ হিন্দু পর্যটককে ধর্ম জেনে জেনে জানে শেষ করেছিল এই পাকিস্তানি জিহাদিরা। সেখানে দাঁড়িয়ে সেই 22 তারিখে কিন্তু এই জাহাজ সিঙ্গাপুরের বন্দর ছেড়ে প্রথম বেরোয়। স্যার, এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই জাহাজ, যে জাহাজে 21 জন পাকিস্তানি রয়েছেন, এই জাহাজ কিন্তু সিঙ্গাপুর বন্দর থেকে বেরিয়েছে হচ্ছে গিয়ে সেই 22 তারিখ। আমি সেই স্ক্রিনটা দেখাচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই স্ক্রিনটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে কিন্তু পরিষ্কার এই যে 22 তারিখ, 22শে এপ্রিল 5টা 14 সেই সময় কিন্তু এই জাহাজ সিঙ্গাপুর থেকে প্রথম নোঙর করেছিল, বেরিয়েছিল 22 তারিখে বেরিয়েছিল। এবং তারপর 26 তারিখ, 7ই মে অর্থাৎ 7 তারিখ, যেদিন অপারেশন সিন্দুর, যে অপারেশন সিন্দুর পাকিস্তানের একদম মানে কোমর ভেঙে রেখে দিয়েছে, সেই 7 তারিখেও কিন্তু এই জাহাজটা সেই জলের মধ্যেই ছিল। আপনি কত 13 তারিখ দেখুন, 13 তারিখ 13ই মে সেই জাহাজের কিন্তু যাওয়ার কথা ছিল। আপনি কত সুন্দরভাবে 22 তারিখ, 7 তারিখ, 13 তারিখ আপনি ধরে আপনি এত সুন্দরভাবে ম্যাপে দেখাচ্ছেন, আপনি বা ম্যাপ দেখাতে চাইছেন আপনি, বা ওর জায়গাটা আপনি দেখিয়ে দিলেন। একটা জাহাজ যেটা সাউথ কোরিয়া থেকে চলেছে আপনার সিঙ্গাপুর হয়ে আপনার এখানে এসছে, খুব সুন্দর। আমার তো মনে হয় লস্করে তৈবা আগে থেকেই জানতো, পাক ISI আগে থেকেই জানতো এরা একটা করতে চলেছিল, একটা নতুন একটা নয়া আপনার এটা যেটা আমরা বলি 26/11 মুম্বাই। তার মানে ওদের টার্গেট ছিল, নিশ্চয় ওদের টার্গেট ছিল আপনার এইটা পারাদ্বীপ আমাদের রিফাইনারি, আর ওখানে গিয়ে ওরা সন্ত্রাস চালাতো, ওখানে বোমা দিত, এক্সপ্লোসিভ করতো। আর আমাদের ওয়ান অফ দ্য মোস্ট মডার্ন, স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে এক্ষুনি আমরা যে ম্যাপটা দেখাচ্ছি, যে 11 ঘন্টা আগে এই জাহাজটা কোথায় ছিল, এই যে এই ম্যাপটা 13 মিনিট আগে আপডেট হয়েছে, আপনাদেরকেও দেখাচ্ছি স্যাটেলাইট পজিশন 13 মিনিট আগে আপডেট হয়েছে। 11 ঘন্টা আগে এই জায়গাটাতে এই জাহাজটা ছিল, এই পারাদ্বীপের কাছে। ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ জাহাজটা বেরোয় সিঙ্গাপুর থেকে 22 তারিখ, 7 তারিখও সে ট্রানজিটে ছিল, অর্থাৎ 7-22 পেহেলগাম হামলা এবং তারপর অপারেশন সিন্দুর। এক্সিলেন্ট, এটা আপনি খুব, এটা কনফিডেন্স হতে পারে না, এটা এরকমই করা হয়নি। টাইম এন্ড স্পেস এটা দেখে আমার মনে হয় কি যারা এখানে আছে, যারা এই জাহাজে আছে, ওরা হাইলি ট্রেন পিপল, ওরাই এসছে এখানে আমাদের। কেন যে ওরা জানতো না কি 10 তারিখে পাকিস্তানের মেরুদণ্ডটা ভেঙে যাবে, ওরা জানতো না ওদের নিউক্লিয়ার জিনিসটা শেষ হয়ে যাবে, ওরা জানতো না, লস্করে তৈবা জানতো না কি ওদের যুদ্ধ করার ক্ষমতাটা শেষ হয়ে যাবে। তাই জন্য আপনি জানেন 9 তারিখে যখন ওদের হেডকোয়ার্টারে মুরিদকেতে আর জৈশে মোহাম্মদ ভওয়ালপুরে যখন অ্যাটাক হলো, মনে হয় এরা একটা নতুন জিনিস নিজের জিগে থেকে পাড়িয়ে তাড়িয়ে অন্য জায়গায়, কেন যে ওয়েস্টার্ন বর্ডার আমাদের হাইটেন ছিল, ওখান থেকে কেউ ঢুকতে পারতো না। আর আমাদের যুদ্ধ চালানোর জন্য আমাদের এনার্জি দরকার ছিল, আমাদের পেট্রোল দরকার ছিল, আমাদের রিফাইনারি দরকার ছিল। তাই জন্য এই জাহাজ, তাই জন্য এই জাহাজ। কি কোথাও এটা হতে পারে যে কাশ্মীরে গন্ডগোল করে এই জায়গাটা একটু অ্যাটেনশনটা নিয়ে তারপর এই দিক থেকে, পিছন দিক থেকে অ্যাটাক করা? অ্যাবসলিউটলি, এই তো স্ট্র্যাটেজি আপনি ধরে ফেলেছেন, কত সুন্দরভাবে আপনি ধরে ফেলেছেন কি 22 তারিখ, 7 তারিখ আর 13 তারিখ ওরা জানতো না কি 10 তারিখে পাকিস্তান আর্মি সারেন্ডার করে দেবে, পাকিস্তান আর্মি সারেন্ডার করে দেবে, ওরা জানতো না 10 তারিখে সারেন্ডার হবে। তাই জন্য যখন ওরা এসছে, ওরা ভেবেছে যে ওদিকে তো আপনি যেরকম বললেন পশ্চিমের দিকে আমাদের ওখান থেকে কেউ ঢুকতে পারবে না। আর এই আপনার যখন এরা এসছে, এটা ঠিকভাবে চিহ্নিত করা হয়েছে, চিহ্নিত করে ওকে রুকা হয়েছে। এরা নাহলে আন্ডার ওয়াটার ডেমোলিশন সোর ওরা গিয়ে আমাদের মাটিতে চলে এসে আমাদের অনেকগুলো সাবাডাজ করতো। তারপরে সঙ্গে সঙ্গে আমাদের ছিল অনেক বড় রিফাইনারি অন দ্য স্টেজ। এইটা আমি বলি, এটা ওরা চেষ্টা করেছিল, যেটা নাকাম হয়েছে। ঠিকভাবে ওদেরকে আইসোলেট করা হয়েছে। ওর যেহেতু ওদের ইন্টারন্যাশনালিতে আছে, ওরা আমি নিশ্চয়ই বাই নাও যতগুলো এক্সপ্লোসিভ হবে, যতগুলো হাতিয়ার হবে, যতগুলো স্পেশাল ইকুইপমেন্ট হবে, জলে ফেলে দিয়েছে। আর আপনি এভিডেন্স তার পাবেন না। ওরা জানে কাসাবকে কি হলো, ওরা জানে কাসাব এখন হ্যাং টু ডেথ, ওরা জানে তবসুর রানা উইল বি প্রসেস থ্রু দ্য ল। এরা ধরা পড়েছে, যদি ওদের সঙ্গে যদি হাতিয়ার ধরা পড়া হয়, তারা ওদের বোঝা যায় কি ওরা কোথায় যাবে। তাই জন্য নিশ্চয়ই বাই নাও 10 তারিখের পর যখন এরা এসছে ধাপে ধাপে, স্টিল ওরা ট্রাই করেছিল। এইটা যখন আইসোলেট আর আইডেন্টিফাই হয়েছে, আইসোলেট হয়েছে,
ওরা নিজের হাতিয়ার নিজের জিনিসগুলো আপনার জলে ফেলে দিয়েছে। এটা অনেক বড় একটা জিনিস আমি একটুখানি আপনার কাছ থেকে জানতে চাইবো। বলা হচ্ছে যে এর মধ্যে ক্রুড অয়েল ছিল, অপরিশোধিত তেল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সোজা পথে না গিয়ে দক্ষিণ কোরিয়া মারফত আমাদের জন্য তেল আসে, এই জায়গাতে একটুখানি কিরকম খটোমটো লাগছে না? দেখুন, দক্ষিণ কোরিয়া হলো একটা রিফাইনারি, এটা ওয়ার্ল্ডে অনেক বড় প্লেয়ার, ওরা অনেক জায়গা থেকে নিয়ে আসে, হয়তো এটা আসতে পারে কোনো এর মধ্যে, কিন্তু সেই দিন 22 তারিখই কিন্তু ওর মধ্যে আপনার পাকিস্তানি 21 সিটিজেন। আর এই যে আপনি টাইম ধরে ফেলছেন, এই জায়গা আপনি ধরে ফেলছেন, এই ইন্টেনশনটা যদি আমাদের পেহেলগাঁও থেকে, আমাদের অপারেশন সিন্দুর থেকে যদি আপনি লিঙ্ক করে দেখেন, আর এই যে টার্গেট অফ টার্মিনাল অবজেক্টিভ ওরা যে ওদের যে আছে, আমরা বুঝতে পারি, আমরা বুঝতে পারছি যে ওরা নিশ্চয়ই আমাদের একটা থ্রেট ছিল, আমাদের রিফাইনারিকে, যেটা আইওসিএল এর, যেটা ইন্ডিয়ান অয়েল, যেটা রিফাইনারি ছিল, নিশ্চয়ই ওদের টার্গেট ছিল। এদেরকে চিহ্নিত করে, আইসোলেট করা হয়েছে। আমার মনে হয় কি ওদেরকে মাটিতে নেবে, আমাদেরকে ওদেরকে লিগ্যাল জুডিশিয়াল প্রসেসে ওদেরকে ট্রাই করা উচিত, কাসাবের মতন ট্রাই করা উচিত। ওদের তবসুরানা পাকিস্তানের লোকের উপর ভরসা নেই, ওরা টিটকিরি লেজের মতন আছে কাটলে আবার চলে আসে, ওরা লেসন শিখবে না। যুদ্ধ বিরামের পর ওরা অনেক কোনো কাজ করে যাচ্ছে যাদের জন্য ওদেরকে হিসাব দেওয়া হচ্ছে। আমার মনে হয় এটাও সেম, যেখানে ওরা আমাদের মাটিতে এসে আবার একটা জিনিস করতে চেয়েছিল, আমাদের সন্ত্রাসবাদী কাজ করতে এসেছিল, যেটা সম্ভব হয়নি আর হওয়ার চেষ্টাও হবে না। এখন পুরো ইন্ডিয়া, পুরো ভারত একটা নব জীবন আছে আমাদের মধ্যে। একটা সেক্ষেত্রে স্যার আমরা দেখেছিলাম যে চীনের তৈরি যে অস্ত্র, সেটা পাকিস্তানের কাছে কোনো রকম কোনো হেল্প করতে পারেনি, ভারত গুড়িয়ে দিয়েছে। টার্কির ক্ষেত্রেও তাই হয়েছিল। সেই জন্য চীন টার্কি এত কিছু ব্যাকআপ দিয়েও পাকিস্তানকে যখন দাঁড় করাতে পারলো না, পাকিস্তান কি এবার এই পথে এইভাবে জলের মধ্যে দিয়ে আসতে চাইছে, যেহেতু কোনোভাবেই ভারতকে টেক্কা দিতে পারছে না? আমরা চাইছি লস্করে তয়বা যদি লাখবি জিন্দা আছে, সাইদ হাফিজ, ওদেরকে আনা হোক, ওদেরকে কোয়েশ্চেন করা হোক, আর তারপর এই যে লোক আছে এদেরকে আটকিয়ে ততক্ষণ রাখা হোক যতদিন আমরা ক্লিয়ার করতে পারছি না এরা কেন এসছে। আমরা আর প্রত্যেকটা নেশনকে আমাদেরকে বলতে হবে, আমাদের মাটিতে আর কোনো পাকিস্তানি বা যারা পাকিস্তানি, যারা আমেরিকায় গেছে, ইংল্যান্ডে গেছে, নাম চেঞ্জ করেছে, ডেভিড কোলম্যান হেডলি রেখেছি, এতে আপনি জিলানি থেকে আপনার ডেভিড কোলম্যান হেডলি হয়ে গেছে। আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, এরা আমাদের ভারতের জন্য নয়। আবার বাংলাদেশ আর অন্য কান্ট্রি থেকে মিলে মালদ্বীপ সঙ্গে মিলে আমাদের দেশে এরা সাবোটাজ অ্যাক্টিভিটি করতে চায়, যেটা ওদেরকে আমরা ছাড়বো না, ওদেরকে এসব জিনিস করতে দেওয়া হবে না। তাই জন্য আমি বলছি, এত সুন্দরভাবে আপনারা দেখাচ্ছেন ট্র্যাকিং অন ম্যাপ, আপনি এত সুন্দরভাবে বললেন, টাইমিং গুলো দিলেন, ডেট গুলো দিলেন, এই বোঝাচ্ছে আমাদের এটা নতুন ভারত, এটা পুরো চারদিকে আমাদের চক্ষু আছে। আর কেউ যদি কিছু করতে পারে আমরা ছাড়বো না। আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে পাকিস্তান যখন বুঝতে পারছে যে কোনোভাবেই ভারতকে বসে আনা যাচ্ছে না, তাহলে কি এবার গেরিলা বাহিনী নতুন করে সন্ত্রাসের একটা আতুরঘর তৈরি করার চেষ্টা করছে? এই তো আজমল কাসাব থেকে বোঝা গেল, ও তো একটা সাধারণ